আজকে যেটা করবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের পরিচয়টা বুঝবো, যে আদর্শ গ্যাস কাকে বলে। দেখো আদর্শ গ্যাস কাকে বলে। তো আদর্শ গ্যাস কাকে বলে, যারা যারা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। ঠিক আছে, যারা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে, আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে এবং অবশ্যই সকল তাপমাত্রায়, একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, যারা হচ্ছে সকল তাপমাত্রায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, ওই সকল গ্যাসকে কি বলা হয়, আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা, এই কথাটা ইম্পর্টেন্ট, সকল তাপমাত্রায় যারা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস বলবো। তো আদর্শ গ্যাসের সমীকরণটা কি দেখো, আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে এইটা, যে PV হচ্ছে nRT, PV হচ্ছে nRT, যেখানে P দ্বারা প্রেসার বোঝাচ্ছে, B দ্বারা ভলিউম বোঝাচ্ছে, আয়তন বোঝাচ্ছে, N দ্বারা মোল সংখ্যা বোঝাচ্ছে। N দ্বারা কি বোঝায়, N দ্বারা বোঝায় হচ্ছে মোল সংখ্যা, আর R হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় গ্যাসের মোলার ধ্রুবক, এটার মান হচ্ছে কত, R এর মান হচ্ছে আমরা জানি 8.314। ঠিক আছে, যে R এর মান হচ্ছে কত, 8.314। এটা কি, এটা হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক, এটা হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। ঠিক আছে, এটা একটা সার্বজনীন ধ্রুবক, গ্যাসের মোলার ধ্রুবক। ওকে ফাইন। আর এখানে এনটা কি, এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা আমরা কিভাবে বের করি, সাপোজ ধরো এটা একটা বাক্স, এই বাক্সের মধ্যে হচ্ছে আমরা অক্সিজেন গ্যাস নিলাম, কি নিলাম, অক্সিজেন গ্যাস নিলাম 168 গ্রাম, 168 গ্রাম হচ্ছে আমরা অক্সিজেন গ্যাস নিলাম এখানে। তো আমি যদি জানতে চাই এখানে কত মোল অক্সিজেন গ্যাস নিছি, তাহলে সেটা আমরা কিভাবে বের করবো, এই মোল সংখ্যা বা এনটা বের করার সূত্র হচ্ছে স্মল এন ডিভাইড বাই কি, ক্যাপিটাল এন, স্মল এন ডিভাইড বাই ক্যাপিটাল এন। এই স্মল এন এর পরিচয় হচ্ছে গ্যাসের মোট ভর, অর্থাৎ ঠিক কতটুকু গ্যাস আমরা এখানে নিছি। তো এটার আনসার হচ্ছে আমরা কতটুকু গ্যাস নিছি এখানে, 168 গ্রাম গ্যাস নিছি। আর এটা কোন গ্যাস, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এই একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, কি ভর, গ্যাসের আণবিক ভর। তো অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত আমরা জানি, 32। তাহলে 32 কে 168 দ্বারা ভাগ করলে কত আসে, তোমরা বলো তো আমাকে, 168 কে 32 দ্বারা ভাগ করলে কত আসে, 168 ডিভাইডেড হচ্ছে 32, 5.25। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে 5.25, বা আমরা যদি পূর্ণ সংখ্যা নিই তাহলে হচ্ছে 5 মোল। তাহলে আমরা এখানে কত মোল অক্সিজেন গ্যাস নিছি, 5 মোল অক্সিজেন গ্যাস নিছি। তাহলে আমরা যেটা বললাম যে আদর্শ গ্যাস কাকে বলে, যারা সকল তাপমাত্রায় যারা আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস বলবো। আর আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এইটা, PV nRT। এখানে n এর পরিচয় কি, R এর পরিচয় কি, এগুলো আমরা বলছি। ঠিক আছে, আর T হচ্ছে অবশ্যই কেলভিনে মাপা তাপমাত্রা। এটা কি, এটা হচ্ছে কেলভিনে মাপা তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। এটি অবশ্যই আমরা কিসে মাপবো, কেলভিনে মাপবো। তো দেখো প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস পাওয়া যায় না, কি বলতে বোঝা গেছে, প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস পাওয়া যায় না। অর্থাৎ আমরা যে সকল গ্যাস দেখে থাকি, যে অক্সিজেন গ্যাস, তারপর হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস, যেই গ্যাসগুলোর কথাই বলি, এই গ্যাসগুলো সকল তাপমাত্রায় এই সূত্রকে একইভাবে মেনে চলে না। ব্যাপারটা বোঝা গেছে। ওই জন্য এই গ্যাসগুলো, অর্থাৎ যত গ্যাস পাওয়া যায়, এই গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাস না। প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো কিছুই হয় না, এই বস্তু বোঝা গেছে। কারণ সকল তাপমাত্রায় এই সূত্রটা একইভাবে মেনে চলে না, যেগুলো হচ্ছে আমরা ক্লাসের মাঝখানে দেখতে থাকবো, এই জিনিসগুলো হচ্ছে দেখতে থাকবো। ওকে, তাহলে এই হচ্ছে আদর্শ গ্যাস, যারা হচ্ছে সকল তাপমাত্রায় এই সূত্রটা মেনে চলবে তাদেরকে বলবো আদর্শ গ্যাস। আর বাস্তবে হচ্ছে কোনো গ্যাসই, অর্থাৎ সকল গ্যাসই সকল তাপমাত্রায় এই সূত্রটা সমানভাবে মেনে চলে না, বা আদর্শ গ্যাসের সমীকরণটা সমানভাবে মেনে চলে না। ওই জন্য আমরা বলে থাকি যে প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো কিছু পাওয়া যায় না, বুঝা গেছে। তো আদর্শ গ্যাসের অপোজিট যে টার্মটা, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আমরা যে সকল গ্যাস পাই এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তো একটু জেনে রাখো, আমরা হচ্ছে একটু পরে হচ্ছে এগুলো বুঝবো। সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে সবগুলা গ্যাস একইভাবে এই সূত্রগুলো মেনে চলে। ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস একই রকম গ্যাসের মতো আচরণ করে, বা তখন ওরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ তাপমাত্রায়।
কিন্তু সকল তাপমাত্রায় এই সূত্রকে সবাই সমানভাবে মানে না। কিন্তু তাপমাত্রা যদি অনেক বেশি হয়, উচ্চ তাপমাত্রা থাকে, তখন সকল গ্যাস এই সূত্রগুলো প্রায় সমানভাবে মেনে চলে। তখন আমরা এগুলোকে কি বলতে পারবো? আদর্শ গ্যাস বলতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? অতি উচ্চ তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রায়। সো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এর পরের টপিকসে চলে যাব। আদর্শ গ্যাস ব্যাপারটা বুঝছি, আরো ডিপলি বুঝবো। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো এবার। তো আমরা এখানে হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম তোমাদেরকে দেখাবো। দেখো এটা হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম, অর্থাৎ আমি এখানে হচ্ছে একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে হচ্ছে আমি গ্যাস রাখবো। এই পাত্রের মধ্যে আমি কি নিব? গ্যাস নিব। এবং এখানে আমি একটা পিস্টন দিচ্ছি। এটা হচ্ছে একটা পিস্টন। এবং এটা কেমন পিস্টন? এটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন। এটা অবশ্যই ফ্রিকশনলেস হতে হবে। এটা অবশ্যই ফ্রিকশনলেস পিস্টন। তো পিস্টন বা ফ্রিকশনলেস পিস্টনের বাংলা হচ্ছে ঘর্ষণহীন। এটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন। কি বলছি বোঝা গেছে? এই পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন। প্রথমত পিস্টনের ব্যাপারটা বুঝি। পিস্টন হচ্ছে এটা এমন একটা বস্তু যেটাকে হচ্ছে উপরে নিচে আমরা কি করতে পারবো? ওঠানামা করতে পারবো। এটাকে আমরা ধরে কি করতে পারবো? উপরে উঠাতে পারবো, আবার ধরে নিচে নামাতে পারবো। ঠিক আছে? এবং এটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন, মানে কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না। আমি যখন এটাকে উপরে নিচে উঠাবো তখন অবশ্যই পাত্রের এই দেয়ালের সাথে এই পিস্টনটা কি কাজ করবে? ঘর্ষণ কাজ করবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন। ব্যাপারটা বুঝে গেছে? দেখো এটাকে যদি আমরা উপরে নিচে উঠানামা করি তাহলে অবশ্যই ঘর্ষণ কাজ করবে। ঘর্ষণ কখন কাজ করে না? যখন দুইটা তল, সাপোজ ধরো এটা একটা তল, এটা একটা তল, তো আমি এই দুইটা তলের মধ্যে হচ্ছে আমি একটাকে আরেকটার উপর দিয়ে নিয়ে যাব, তখন এখানে অবশ্যই কি কাজ করবে? ঘর্ষণ কাজ করবে। ঘর্ষণ কাজ কখন করবে না? যখন এই দুইটা তল একেবারে 100% মসৃণ হয়। এই দুইটা তল যদি কি হয়? একেবারে 100% মসৃণ হয়, তখন হচ্ছে এখানে ঘর্ষণ কাজ করবে না। কিন্তু তোমরা জেনে রাখো যে একেবারে 100% মসৃণ পৃথিবীতে কোনো কিছুই হয় না। এই যে আমরা ফ্লোর যেটা দেখতেছি অনেক মসৃণ মনে হচ্ছে, বোর্ড যেটা দেখতেছি অনেক মসৃণ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এটা মসৃণ না। মানে আমরা যদি একেবারে ক্ষুদ্রভাবে দেখি তাহলে দেখবো যে এখানেও কি আছে? ছিদ্র আছে। মানে এখানেও কি আছে? গর্ত আছে। তার মানে এটাও পুরোপুরি মসৃণ না। পুরোপুরি মসৃণ যেহেতু জগতে কোনো কিছুই নাই, তো ঘর্ষণ হবে না এরকম কোনো কিছু নাই। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ঘর্ষণ মাস্ট হবে। তো আমরা ধরে নিচ্ছি এইচএসসি লেভেলে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটাকে যখন উপরে নিচে ওঠানামা করবো তখন কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না। ব্যাপারটা বুঝে গেছে? তোমরা যখন আরো উপরে লেভেলে উঠবা, ভার্সিটিতে উঠবা, তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানা করবা, তখন হচ্ছে এখানে আরো একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ব্যাপারটা বুঝে গেছে? ওটা অ্যাড করতে হবে। বাট এইচএসসি লেভেলে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ফ্রিকশনলেস থাকবে, মানে ঘর্ষণহীন পিস্টন থাকবে। ওকে? তো এটা হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম বা তাপগতীয় ব্যবস্থা বলতে পারো। এইটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কাজ করব। বুঝছি কিনা? এই সিস্টেমটার ব্যাপারে আমরা বুঝছি। ফাইন। তো এবার দেখো আমরা হচ্ছে এরকম একটা সিস্টেম এখানে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা এরকম তিনটা সিস্টেম নিচ্ছি। এখানে হচ্ছে পিস্টন আছে, ঠিক আছে? এরকম আরেকটা সিস্টেম নিচ্ছি আমি এখানে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। দুইটা পিস্টন নিচ্ছি। এখানে আরেকটা পিস্টন নিলাম আমি, আরেকটা পাত্র নিলাম যেখানে হচ্ছে কি আছে? এই যে ফ্রিকশনলেস পিস্টনগুলো আছে। এবার আমি এখানে রাখলাম হচ্ছে অক্সিজেন গ্যাস, এখানে রাখলাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আর এখানে রাখলাম হচ্ছে ফর এক্সাম্পল হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে? এখানে রাখলাম হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস। তো এটার হচ্ছে আমরা ভলিউমটা এটা লক করে দিচ্ছি। এটাকে আমরা কি করে দিচ্ছি? এটাকে হচ্ছে আমরা লক করে দিচ্ছি। অর্থাৎ পিস্টনগুলোকে আমরা কি করে দিচ্ছি? লক করে দিচ্ছি। তিনটা পিস্টনকে আমরা লক করে দিচ্ছি। তো লক করে দেওয়ার কারণ হচ্ছে আমরা ভলিউমটাকে এখানে কি করে দিয়েছি? ফিক্স করে দিয়েছি। ভলিউম এটাকে লক করে দেওয়া মানে কি? এটা লক করে দেওয়া মানে হচ্ছে আমরা ভলিউমগুলোকে কি করে দিয়েছি? ফিক্স করে দিয়েছি। ঠিক আছে? অর্থাৎ এটা উপরে নিচে আর ওঠানামা হতে পারবে না। ভলিউম এতটুকুই থাকবে, যতটুকু আছে ততটুকুই থাকবে। ক্লিয়ার? এবার দেখো এটার ইনিশিয়াল টেম্পারেচার, অর্থাৎ এখন যে টেম্পারেচার, এটা হচ্ছে সাপোজ ধরো T1, এটা টেম্পারেচার এখন কত? T1, এটা টেম্পারেচারও T1, এটা টেম্পারেচারও কত? T1। তো আমরা হচ্ছে এবার টেম্পারেচার কি করব? বৃদ্ধি করব। দুটো টেম্পারেচার কি করব? বৃদ্ধি করব। অর্থাৎ আমি এখানে তাপশক্তি দিব, এখানে আমি তাপশক্তি দিব, এখানে আমি তাপশক্তি দিব। তো তাপশক্তি দিয়ে টেম্পারেচার কি করব? বৃদ্ধি করব, তাপমাত্রা বৃদ্ধি করব। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে এই গ্যাসগুলোর ছোটাছুটি বেড়ে যাবে না? গ্যাসগুলোর ছোটাছুটি বেড়ে যাবে, শক্তি পাবে ওরা। আমি যেহেতু তাপশক্তি দিচ্ছি ওদেরকে, তাহলে ওদের গতিশক্তি বেড়ে যাবে, ওরা আরো বেশি কি করবে? ছোটাছুটি করবে। অর্থাৎ পাত্রের দেয়ালে এরা আরো বেশি কি দিবে? চাপ দিবে। তো দেখো আমি এই তাপশক্তিটা দেওয়ার আগে এই গ্যাসগুলো যে চাপ দিচ্ছিল পাত্রের দেওয়ালে, সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে কত?
T1, ব্যাপারটা বুঝে গেছে? যখন তাপমাত্রা ছিল T1 তখন এরা কতটুকু চাপ দিচ্ছিল? তখন এরা চাপ দিচ্ছিল হচ্ছে কতটুকু? T1 পরিমাণে চাপ দিচ্ছিল। সবাই কতটুকু চাপ দিচ্ছিল? পাত্রের দেওয়ালে গ্যাসগুলো T1 পরিমাণে চাপ দিচ্ছিল। এবার আমি তাপ শক্তি দেওয়াই গ্যাসের অণুগুলোর কি বেড়ে গেছে? তাপ শক্তি বেড়ে গেছে, গতি শক্তি বেড়ে গেছে। তাহলে ওদের ছোটাছুটি আরো কি হয়ে যাবে? আরো বেড়ে যাবে। অর্থাৎ এরা আরো বেশি পরিমাণে পাত্রের দেওয়ালে কি করবে? চাপ প্রয়োগ করবে। আরো বেশি পরিমাণে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে। তখন তাহলে আমি যখন তাপমাত্রা T1 থেকে T2 করে ফেলছি, তাপমাত্রা T1 থেকে কত করে ফেলতেছি? T2 করে ফেলছি। তাপমাত্রা T1 থেকে আমি T2 করে ফেলছি, এদের চাপটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা চাপ T1 থেকে কত হয়ে গেছে? T2 হয়ে গেছে। এটা চাপ T1 থেকে কত হয়ে গেছে? T2 হয়ে গেছে। এটা চাপ T1 থেকে কত হয়ে গেছে? T2 হয়ে গেছে। অর্থাৎ চাপ কি হবে? বৃদ্ধি পাবে। চাপটা কি হবে? বৃদ্ধি পাবে। আমি যত তাপমাত্রা বৃদ্ধি করব তত এদের চাপটা কি হবে? বৃদ্ধি পাবে। ওরা এই পাত্রের দেওয়ালে আরো বেশি পরিমাণে কি করবে? চাপ প্রয়োগ করবে। তো আমি যদি এই চাপের পরিবর্তনটা বের করতে চাই, যে আগে চাপ ছিল হচ্ছে P1, এখন চাপ বেড়ে কতটুকু হয়েছে? P2 হয়েছে। তাহলে আমি যদি এখানে বের করতে যাই যে চাপ কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আমি কিভাবে বের করব? P2 মাইনাস P1, এই পরিমাণ হচ্ছে চাপ এখানে বৃদ্ধি পাইছে, রাইট? তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি, এটা হচ্ছে ডেল পি। এটাকে আমরা কি নাম দিচ্ছি? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডেল পি। অর্থাৎ ডেল পি পরিমাণে চাপ বৃদ্ধি পাচ্ছে। এখানে কতটুকু চাপ বৃদ্ধি পাচ্ছে? এখানেও সেম P2 মাইনাস P1, অর্থাৎ ডেল পি পরিমাণে কি চাপ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখানেও চাপ কতটুকু বৃদ্ধি পাচ্ছে? P2 মাইনাস P1, অর্থাৎ ডেল পি পরিমাণে এখানেও চাপ বৃদ্ধি পাচ্ছে। তো এখন খেয়াল করো, আমরা সাপোজ ধরো T1 যত ছিল এবং T2 হচ্ছে আমরা T2 তাপমাত্রাটাকে কি করছি? উন্নীত করছি। তো এই তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে সাপোজ ধরো হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। কত? তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত? T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করছি? এখানে চেঞ্জ করছি। 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি। এখানেও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি। এখানেও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি। এখানেও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাবে, এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাবে, এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাবে, মানে ডেল পি ডেল পি ডেল পি, এগুলো কি সমান হবে কিনা? যেহেতু আমি তিনটাতেই একই পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে তিনটাতেই চাপের বৃদ্ধিটাও কি একই হবে কিনা? আনসার হচ্ছে হবে না। আনসার হচ্ছে কি হবে না? চাপের বৃদ্ধিটাও একই রকম হবে না। আমি আবারও বলি, দেখো আমরা পিস্টনটাকে লক করে দিয়েছি। লক করে দেওয়া মানে হচ্ছে আমরা ভলিউমটাকে ফিক্স করে দিয়েছি। ভলিউমটাকে কি করে দিয়েছি? ফিক্স করে দিয়েছি। ভলিউমটাকে ফিক্স করে তাপমাত্রা T1 থেকে T2 তে নিয়ে গেছি। মানে তাপমাত্রা ধরে নাও আমরা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি। 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে চাপের পার্থক্য, অর্থাৎ চাপ যতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে? ডেল পি পরিমাণে বৃদ্ধি পাবে। এখানেও ডেল পি পরিমাণে বৃদ্ধি পাবে, এখানেও ডেল পি পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে এখানে চাপ যতটুকু বৃদ্ধি পাবে, এখানে চাপ যতটুকু বৃদ্ধি পাবে, এখানে চাপ যতটুকু বৃদ্ধি পাবে, তিনটাই কি সমান হবে? আনসার হচ্ছে সমান হবে না। কি বুঝতে বোঝা গেছে? আনসার হচ্ছে সমান হবে না। অর্থাৎ এখানে চাপের বৃদ্ধি, এখানে চাপের বৃদ্ধি, এখানে চাপের বৃদ্ধি কি হবে না? সমান হবে না। যদি সমান হইতো তাহলে এদেরকে আমরা আদর্শ গ্যাস বলতাম। ব্যাপারটা বোঝা গেছে? যদি এখানেও চাপের বৃদ্ধি, এখানেও চাপের বৃদ্ধি, এখানেও চাপের বৃদ্ধি সমান আসতো, তাহলে আমরা এদেরকে কি বলতাম? আদর্শ গ্যাস বলতাম। একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে একই পরিমাণ চাপ বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা এদেরকে আদর্শ গ্যাস বলতে পারতাম। বাট এখন আমরা এদেরকে আদর্শ গ্যাস বলতে পারবো না, কারণ একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার পরও এদের চাপের বৃদ্ধিটা কি না? একই পরিমাণ না। ব্যাপারটা বুঝছি? এরপর আরেকটা পার্ট আমরা এখানে দেখবো। তো এবার খেয়াল করো, আমি এখানেও হচ্ছে তিনটা পাত্র রাখতেছি, এখানেও হচ্ছে আমরা তিনটা পাত্র রাখতেছি। একটু মনোযোগকে খেয়াল করবো, তো এখানে হচ্ছে আমরা তিনটা পাত্র রাখলাম। এখানে পিস্টন আছে, পিস্টনটাকে আমরা লক করে দিলাম। পিস্টনটাকে আমরা কি করে দিচ্ছি? লক করে দিচ্ছি। এখানেও পিস্টনটাকে লক করে দিচ্ছি, এখানেও পিস্টনটাকে লক করে দিচ্ছি। অর্থাৎ ভলিউম বাড়বে না। ব্যাপারটা বোঝা গেছে? ভলিউমটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আগের মতোই আমরা এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস নিচ্ছি, এখানে অক্সিজেন গ্যাস নিচ্ছি, এখানে নাইট্রোজেন গ্যাস নিচ্ছি, আর এখানে কি নিচ্ছি? হাইড্রোজেন গ্যাস নিচ্ছি। তো এটার তাপমাত্রা হচ্ছে T1, এটার তাপমাত্রাও হচ্ছে কত? T1, এটার তাপমাত্রাও কত? T1। তো এই T1 তাপমাত্রায় এখানে গ্যাসের অণুগুলো যে পরিমাণ চাপ দিচ্ছে, গ্যাসের অণুগুলো যে চাপ দিচ্ছে, সেটাকে আমি ধরে নিচ্ছি কত? T1 পরিমাণে চাপ দিচ্ছে। গ্যাসের অণুগুলো কতটুকু চাপ দিচ্ছে? T1 পরিমাণে চাপ দিচ্ছে। এবার আমরা আগের কেসে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করছিলাম কত? 5 ডিগ্রি সেলসিয়াস।
এবার আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রাটা আমরা বৃদ্ধি করব হচ্ছে ধরে নাও এই যে T2 - T1, এই তাপমাত্রাটা আমরা বৃদ্ধি করব হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক তাপমাত্রা বৃদ্ধি করতেছি। তাপমাত্রার বৃদ্ধিটা কি? অনেক তাপমাত্রা বৃদ্ধি করতেছি। তাহলে অনেক তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে চাপও কি হবে? অনেক বৃদ্ধি পাবে। চাপও অনেক বৃদ্ধি পাবে কেন? কারণ গ্যাসের অণুগুলো গতিশক্তি পাবে, আরো বেশি ছোটাছুটি করবে, আরো বেশি প্লাস্টিক দেওয়ালে কি করবে? চাপ প্রয়োগ করবে। তাহলে চাপের বৃদ্ধিটাও কি হবে? এখানে অনেক বেশি হবে। তাহলে T2 তাপমাত্রায় চাপ হচ্ছে কত আমাদের? T2 তাপমাত্রায় চাপ হচ্ছে P2। যখন আমি এটাকে T1 থেকে T2 তাপমাত্রায় নিয়ে গেছি তখন আমাদের চাপ হচ্ছে কত? P2। তাপমাত্রা যখন T1 থেকে আমি T2 তে নিয়ে গেছি তখন আমাদের চাপ হচ্ছে কত? P2। তাহলে এই P2টা কিন্তু P1 এর থেকে অনেক বড়, মানে অনেক বেশি পরিমাণে চাপ এখানে কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে চাপ কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কত হবে? P2 - P1। এখানেও কত হবে? P2 - P1। এখানেও কত হবে? P2 - P1। ঠিক আছে কিনা? অর্থাৎ ডেল P পরিমাণে চাপ বৃদ্ধি পাবে, এখানেও ডেল P পরিমাণে চাপ বৃদ্ধি পাবে, এখানেও ডেল P পরিমাণে চাপ বৃদ্ধি পাবে। তো এখানেও একই কথা, এই ডেল P, এই ডেল P, এই ডেল P সমান হবে না, সমান হবে না। তবে সমান হবে না কেন? কারণ এই যে আমরা বলে আসছি এখানে যেরকম একই পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি করাই, এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাইছে, এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাইছে, এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাইছে, এই চাপের পার্থক্যগুলো কি না? সমান না। কি বলছি বুঝে গেছে? চাপের পার্থক্যগুলো সমান না। এখানেও সেম কথা, আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি অনেক বেশি, এখানে এটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে জাস্ট এখানে আমরা কম তাপমাত্রা বৃদ্ধি করছি, এখানে আমরা বেশি তাপমাত্রা বৃদ্ধি করছি। কি বলছি বুঝে গেছে? তো দেখো চাপের পার্থক্যগুলো এখানেও সমান হবে না, তবে তবে ডিফারেন্সটা কমে আসবে। কিরকম ডিফারেন্সটা কমে আসবে? ফর এক্সাম্পল এখানে চাপ বৃদ্ধি পাইছিল হচ্ছে 3 প্যাসকেল, ফর এক্সাম্পল, ঠিক আছে? 3 প্যাসকেল চাপ বৃদ্ধি পাইছিল, আর এইটাতে চাপ বৃদ্ধি পাইছিল হচ্ছে সাপোজ ধরো 20 প্যাসকেল, ঠিক আছে? আর এইটাতে চাপ বৃদ্ধি পাইছিল ফর এক্সাম্পল হচ্ছে ধরে নাও 50 প্যাসকেল। এগুলো কিন্তু ভুয়া নাম্বার দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো পার্থক্যটা কত? এখানে পার্থক্যটা অনেক বেশি। পার্থক্যটা কত? দেখো পার্থক্যটা এখানে অনেক বেশি। তো এই পার্থক্যটা এখানে কমে আসবে। এই পার্থক্যটা কি আসবে? সমান হবে না বলছে, ঠিক আছে? এই পার্থক্যটা কি আসবে? কমে আসবে। অর্থাৎ এখানে দেখা যাবে যে এটা 30 প্যাসকেল বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এখানে দেখা যাবে যে এটা 30.65 প্যাসকেল বৃদ্ধি পাইছে, এখানে দেখা যাবে যে হয়তো এটা 31 প্যাসকেল বৃদ্ধি পাইছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন তাপমাত্রা কম বৃদ্ধি করব তখন এখানে যে পরিমাণ চাপ বৃদ্ধি পাবে, মানে চাপের যে পার্থক্য এখানে আসবে, এইখানে যে চাপের পার্থক্য, এখানে যে চাপের পার্থক্য আসবে, এই পার্থক্যগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু আমরা যখন তাপমাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি করব তখন এই পার্থক্যগুলোর মধ্যে গ্যাপটা কি হয়ে যাবে? কমে যাবে। এই পার্থক্যগুলোর মধ্যে গ্যাপটা কি হয়ে যাবে? কমে, সমান হবে না কিন্তু গ্যাপটা কমে যাবে। তো গ্যাপটা কমে যাওয়ার মিনিং হচ্ছে প্রায় কাছাকাছি, অর্থাৎ এখানে যতটুকু চাপ বৃদ্ধি পাবে প্রায় কাছাকাছি এখানে চাপ বৃদ্ধি পাবে, প্রায় কাছাকাছি এখানে চাপ বৃদ্ধি পাবে। তা আমরা বলতে পারি মোর অর লেস একই পরিমাণে চাপ বৃদ্ধি পাবে। ব্যাপারটা বোঝা গেছে? আমরা বলতে পারি মোর অর লেস একই পরিমাণে কি হবে? চাপ বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে সকল গ্যাস একই রকম গ্যাসের মতো আচরণ করে। তাপমাত্রা যদি আমি অনেক বেশি বাড়াই তাহলে এখানে চাপের বৃদ্ধি, এখানে চাপের বৃদ্ধি, এখানে চাপের বৃদ্ধি প্রায় সেম। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এটা বলতে পারি তাপমাত্রা কম থাকলে গ্যাসগুলো একই রকম গ্যাসের মতো আচরণ করে না, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। একই রকম গ্যাসের মতো যদি আচরণ করতো, সবাই যদি একই আচরণ করতো তাহলে তাদেরকে আমরা একসাথে কি বলতাম? আদর্শ গ্যাস বলতাম। তো তাপমাত্রা যখন কম থাকে তখন সবাই একই রকম আচরণ করে না, কিন্তু তাপমাত্রা যখন অনেক বেশি থাকে, অনেক বেশি তাপমাত্রা বাড়ায় তখন সবাই মোর অর লেস একই রকম আচরণ করে। ব্যাপারটা বুঝে গেছে? একই রকম আচরণ করে। তাহলে আমরা বলতে পারি যে তাপ উচ্চ, এটা বুঝছি তো? তাহলে বুঝলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস একই রকম আচরণ করে। উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস একই রকম আচরণ করে। তো আমরা প্রথমে এটা লিখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। তো আমরা লিখতে পারি উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায় বা অনেক বেশি তাপমাত্রায় সকল গ্যাস, সকল গ্যাস একই রকম আচরণ করবে, একই রকম আচরণ করবে, ঠিক আছে? উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস কি করবে? একই রকম আচরণ করবে। ক্লিয়ার? আচ্ছা,
বা আমরা তখন তাদেরকে কি বলতে পারবো, আদর্শ গ্যাস বলতে পারবো। ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে শুধু উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস আদর্শ রকম আচরণ করে, ব্যাপারটা একেবারে তাও না। যদি চাপ কম থাকে, কম চাপেও সকল গ্যাস কিসের মতো আচরণ করবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস একই রকম আচরণ করে, আবার অত্যধিক নিম্ন চাপে মানে অনেক নিম্ন চাপেও সকল গ্যাস কিসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো বা একই রকম আচরণ করে। এই জিনিসটা হচ্ছে আমরা এবার দেখব। তো দেখো আমি হচ্ছে তিনটা পাত্র নিচ্ছি, এরকম বেলুনের সাইজে তিনটা পাত্র নিচ্ছি। তো এই পাত্রগুলোতে টেম্পারেচার আমি ফিক্স রাখছি। টেম্পারেচার কি থাকবে, এখানে ফিক্স থাকবে। এই তিনটা পাত্রের টেম্পারেচার ফিক্স থাকবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি অক্সিজেন গ্যাস নিচ্ছি, এখানে নাইট্রোজেন গ্যাস নিচ্ছি, এখানে আমি হাইড্রোজেন গ্যাস নিচ্ছি। তো এবার এই তাপমাত্রায় বা এই অবস্থায় এটার ভলিউম হচ্ছে কত, এটার ভলিউম হচ্ছে V1, এটার ভলিউম হচ্ছে V1, এটার ভলিউম হচ্ছে কত V1 করে এদের ভলিউম। এবার আমরা চারপাশ থেকে এদেরকে চাপ প্রয়োগ করব, চারপাশ থেকে এদেরকে কি করব, চাপ প্রয়োগ করব। সবাইকে কি করব, চাপ প্রয়োগ করব। এই তিনটা বেলুনকে আমরা কি করব, চাপ প্রয়োগ করব। তো আমি চাপ প্রয়োগ করতেছি ফর এক্সাম্পল 10 টু দি পাওয়ার, আমি চাপ প্রয়োগ করতেছি বা চাপ বৃদ্ধি করতেছি হচ্ছে, ধরো এখানে চাপ হচ্ছে কত, এখন এই যে এখানে চাপ হচ্ছে P1, এখানেও চাপ হচ্ছে কত P1, এখানেও চাপ হচ্ছে কত P1। এবার আমি চাপটা কি করব, বৃদ্ধি করব। মানে নরমাল অবস্থায় এখানে কতটুকু চাপ ছিল, P1 চাপ ছিল, আয়তন V1 ছিল, P1 চাপ ছিল, আয়তন V1 ছিল, P1 চাপ ছিল, আয়তন V1 ছিল, আর টেম্পারেচার তিনটাতে কি আছে, সেম আছে। এবার আমি চাপ বাড়াবো, তো দুই পাশ থেকে আমি এটাকে আরো চাপ দিব, এগুলোকে আরো চাপ দিব, এগুলোকে কি করব, আরো চাপ দিব। তাহলে চাপ আমি বাড়াচ্ছি হচ্ছে, সাপোজ ধরো P2 তে নিয়ে গেছি, এটা চাপ বাড়াই এটাতে কত নিয়ে গেছি, P2 তে নিয়ে গেছি, এটারও চাপ বৃদ্ধি করে আমি P2 করছি, এটারও চাপ বৃদ্ধি করে কত করছি, P2 করছি। তো এই চাপের বৃদ্ধিটা অনেক বেশি পরিমাণে আমরা বৃদ্ধি করছি, অর্থাৎ এই P2 মাইনাস P1 এটা ফর এক্সাম্পল হচ্ছে 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল, মানে অনেক বেশি চাপ দিচ্ছি। কি বলছি, বোঝা গেছে? অর্থাৎ চাপটা আমি অনেক বেশি পরিমাণে বাড়াই দিচ্ছি। 10 টু দি পাওয়ার 9 মানে অনেক বেশি। বায়ুমণ্ডলের চাপ থাকে কত, 10 টু দি পাওয়ার 5, তো আমরা 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল চাপ দিচ্ছি, মানে আমরা এখানে অনেক বেশি চাপ বাড়াচ্ছি। দুই পাশ থেকে কি করতেছি, চাপের পরিমাণে অনেক বেশি বাড়াচ্ছি। তো এখানেও আমি চাপের পরিমাণ ধরো এই যে P2 মাইনাস P1 এটা করলাম কত, 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল চাপ বৃদ্ধি করলাম। এখানেও আমি চাপ বৃদ্ধি করলাম কত, P2 মাইনাস P1 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল চাপ বৃদ্ধি করলাম। অর্থাৎ তিনটা গ্যাসে আমি চাপের বৃদ্ধিটা কি করছি, সেম পরিমাণে চাপ বৃদ্ধি করছি। তিনটা গ্যাসে আমি চাপ সেম পরিমাণে বাড়াইছি। তাহলে চাপ বাড়ালে আয়তন কি হয়ে যাবে, ভলিউম কি হয়ে যাবে, ভলিউম কমে যাবে। তাহলে ভলিউম কমে তিনটার কি ভলিউম সেম পরিমাণে কমবে। দেখা যাবে যে হয়তো এটার ভলিউম এতটুকু আসছে, এটার ভলিউম আসছে এতটুকুতে, এটার ভলিউম আসছে এতটুকুতে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এটার ভলিউম এখন কত হয়ে গেছে V2, এটার ভলিউম এখন হয়ে গেছে V2, এটার ভলিউম এখন কত হয়ে গেছে V2। তাহলে এখানে ভলিউমের চেঞ্জটা কত, V2 মাইনাস V1। এখানে ভলিউমের চেঞ্জটা কত, এখানে ভলিউমের চেঞ্জটা হচ্ছে V1 মাইনাস V2, বা আমরা বলতে পারি এটা হচ্ছে কি ডেল V, ভলিউমের চেঞ্জ। এখানে ভলিউমের চেঞ্জটা কত, V1 মাইনাস V2, বা আমরা বলতে পারি ডেল V। এখানে ভলিউমের চেঞ্জটা কত, V1 মাইনাস V2, বা আমরা বলতে পারি হচ্ছে কত, ডেল V। তাহলে দেখো এখানেও সেম প্রশ্ন, এই ভলিউমের চেঞ্জ সবগুলো কি সমান হবে? অর্থাৎ এখানে ভলিউম যতটুকু চেঞ্জ হয়েছে এখানে ভলিউম ততটুকু চেঞ্জ হবে, বা এখানে ভলিউম কি ততটুকু চেঞ্জ হবে? আনসার হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেছে? যদি এরা আদর্শ গ্যাস হইতো তাহলে দেখো আমি এটা তো যতটুকু চাপ বৃদ্ধি করছি, এখানেও ততটুকু চাপ বৃদ্ধি করছি, এখানেও ততটুকুই চাপ বৃদ্ধি করছি, কোনোটাতে বেশি চাপ বৃদ্ধি করি নাই। এখানেও আমি 10 টু দি পাওয়ার কত 9 প্যাসকেল চাপ বৃদ্ধি করছি, এখানেও আমি 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল চাপ বৃদ্ধি করছি, এখানেও আমি 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল চাপ বৃদ্ধি করছি। তো ভলিউমের চেঞ্জটা কিন্তু তিনটা জায়গায় কি আসে না, সমান আসে না। ভলিউমের চেঞ্জ এখানে V2 মাইনাস V1, V2 মাইনাস V1, V2 মাইনাস V1, অর্থাৎ ভলিউমের চেঞ্জগুলো কি হয় না, সমান হয় না। যদি হইতো তাহলে এদেরকে আদর্শ গ্যাস বলতে পারতাম। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু হয় না বলে এদেরকে আমরা কি বলি, আদর্শ গ্যাস বলতে পারি না, বাস্তব গ্যাস বলি। ব্যাপারটা বোঝা গেছে? এবার আরেকটা সিনারিও আমরা দেখবো, যেখানে সেম চিত্রটাই হচ্ছে আমরা লিখবো, দেখো তাপমাত্রাকে আমি ফিক্স রাখলাম, তিনটা বেলুনে তাপমাত্রা সেম। এখানে আমরা রাখলাম হচ্ছে অক্সিজেন গ্যাস, এখানে আমরা রাখলাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এখানে রাখলাম হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস।
এটার এখন চাপ কত, এটার এখন চাপ হচ্ছে P1, এটার চাপ কত, চাপ হচ্ছে P1, এটার চাপ কত, চাপ হচ্ছে P1। এবার এইখানে হচ্ছে আমরা চাপ বৃদ্ধি করছিলাম, এখানেও চাপ বৃদ্ধি করব। তা আমি এটা চাপ বৃদ্ধি করে P2 করে ফেলতেছি, চাপ বৃদ্ধি করে P2, চাপ বৃদ্ধি করে P2। কতটুকু বৃদ্ধি করতেছি? চাপ আমরা বৃদ্ধি করতেছি P2 মাইনাস P1, P2 মাইনাস P1, P2 মাইনাস P1, এই পরিমাণ চাপ বৃদ্ধি করতেছি। এই পরিমাণটা তিনটাতে সমান রাখছি, অর্থাৎ আমি একই পরিমাণে চাপ তিনটাতে বৃদ্ধি করতেছি। এখানেও যতটুকু চাপ বৃদ্ধি করতেছি, এখানেও ততটুকু চাপ বৃদ্ধি করতেছি, এখানেও ততটুকু চাপ বৃদ্ধি করতেছি। তবে এই বৃদ্ধির পরিমাণটা অনেক কম। এবার এই বৃদ্ধির পরিমাণটা কি এবার অনেক কম রাখতেছি। ফর এক্সাম্পল, এই বৃদ্ধির পরিমাণটা আমরা রাখতেছি হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 5। সো আমি রাখতেছি এটা 10 স্কয়ার, ঠিক আছে, 10 স্কয়ার প্যাসকেল, মানে খুবই কম চাপ বৃদ্ধি করতেছি। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 5। এখানে আমরা চাপ বৃদ্ধি করছিলাম 10 টু দি পাওয়ার 9, মানে অনেক বেশি চাপ বৃদ্ধি করছি। ব্যাপারটা বোঝা গেছে? তখন আমরা দেখছি ভলিউমের চেঞ্জগুলো কি আসে নাই, সমান আসে নাই। এবার আমরা অনেক কম চাপ বৃদ্ধি করতেছি, কি বুঝতে পেরেছে? এবার 9 করে, মানে অনেক বেশি চাপ বৃদ্ধি করছি, ওই জন্য ভলিউমের চেঞ্জগুলো ডিফারেন্ট আসছে। বাট এখানে আমরা চাপ বৃদ্ধি করতেছি খুবই অল্প, মানে ধরে নিচ্ছি 10 স্কয়ার প্যাসকেল, এখানেও কত, 10 স্কয়ার প্যাসকেল, অর্থাৎ চাপ বৃদ্ধির পরিমাণটা এখানে কম। তাহলে ভলিউম তো চেঞ্জ হবে, এখানে ভলিউম অবশ্যই চেঞ্জ হবে। ভলিউম কি হবে, অবশ্যই চেঞ্জ হবে। তো এটা V2 থেকে, আগে এটার ভলিউম ছিল হচ্ছে কত, V1, এটারও ভলিউম ছিল V1, এটারও ভলিউম ছিল V1। এবার এটা ভলিউম V2 হয়ে যাবে, ঠিক আছে, এটার ভলিউম V2 হয়ে যাবে, এটারও ভলিউম কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। অর্থাৎ ভলিউমগুলো কি হবে, কমে যাবে, ভলিউমগুলো কমে যাবে। তো ভলিউমের চেঞ্জটা V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2, V1 মাইনাস V2, অর্থাৎ ভলিউমের চেঞ্জ এখানে যেটা আসবে, এখানেও ভলিউমের চেঞ্জ যেটা আসবে V1 মাইনাস V2, মানে হচ্ছে আমরা বলতে পারি ডেল V। এখানেও ভলিউমের চেঞ্জ যেটা আসবে V1 মাইনাস V2, বা আমরা বলতে পারি ডেল V। এই চেঞ্জটা মোর অর লেস কাছাকাছি হবে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে যেরকম ভলিউমের চেঞ্জের মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছিল, এখানে ভলিউমের চেঞ্জের মধ্যে পার্থক্যটা কমে যাবে। অর্থাৎ আমি যখন চাপের পরিমাণ, চাপ বৃদ্ধির পরিমাণটা কম করব, চাপ কম পরিমাণে বৃদ্ধি করব, তখন এদের ভলিউমের চেঞ্জগুলো প্রায় কাছাকাছি হবে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে ভলিউম যতটুকু বৃদ্ধি পাবে প্রায় ভলিউম যতটুকু হ্রাস পাবে প্রায় কাছাকাছি ভলিউম এখানেও হ্রাস পাবে, প্রায় কাছাকাছি ভলিউম এখানেও কি হবে, হ্রাস পাবে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ নিম্ন চাপে গ্যাসগুলো একই রকম আচরণ করে। এখানে যেরকম আমরা দেখছিলাম উচ্চ তাপমাত্রায় গ্যাসগুলো একই রকম আচরণ করে, তেমনি ভাবে নিম্ন চাপে গ্যাসগুলো কিরকম আচরণ করবে, একই রকম আচরণ করবে। তো যখন ওরা একই রকম আচরণ করবে তখন ওদেরকে আমরা কি বলি, তখন ওদেরকে আমরা আদর্শ গ্যাস বলতে পারি, যদি ওরা একই রকম আচরণ করে। কিন্তু আদর্শ গ্যাসের কনসেপ্টটা হচ্ছে সকল তাপমাত্রায় সকল চাপে একই রকম আচরণ করতে হবে। তো সকল তাপমাত্রায় সকল চাপে কেউ একই রকম আচরণ করে না, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় করে এবং নিম্ন চাপে করে। তো এই জন্য কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, কারণ আদর্শ গ্যাসের কনসেপ্টই হচ্ছে সকল তাপমাত্রায় এবং সকল চাপে একই রকম আচরণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম হচ্ছে নিম্ন চাপে, তো আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রায়, আমরা বলতে পারি হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে গ্যাসগুলো একই রকম আচরণ করবে। গ্যাসগুলো কিরকম আচরণ করবে, গ্যাসগুলো একই রকম আচরণ করবে, একই রকম আচরণ করবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আদর্শ গ্যাসের মধ্যে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্যটা বোঝা গেছে? যে আদর্শ গ্যাস হচ্ছে সকল তাপমাত্রা এবং সকল চাপে একই রকম আচরণ করবে, কিন্তু বাস্তবে সকল গ্যাস সকল তাপমাত্রায় এবং সকল চাপে একই রকম আচরণ করে না। এটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় এবং অত্যধিক নিম্ন চাপে একই রকম আচরণ করে। ব্যাপারটা বোঝা গেছে? ওই জন্য কোনো গ্যাসই আদর্শ গ্যাস না। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমরা বুঝছি, এই জিনিসটা আমরা বুঝছি, আদর্শ গ্যাসের এই ব্যাপারটা আমরা বুঝছি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের তফাৎটা আমরা বুঝছি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা প্রেসার, তারপর হচ্ছে ভলিউম এবং টেম্পারেচার নিয়ে কথা বলবো। প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। তো প্রেসার বলতে আমরা চাপ, ভি হচ্ছে ভলিউম, আর কি হচ্ছে টেম্পারেচার। তো এদেরকে আমরা বলবো এরা হচ্ছে ভ্যারিয়েবল। এরা কি? এরা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। ভ্যারিয়েবলের বাংলা কি? চলক। তো চলকের মিনিংটা কি? চলকের মিনিংটা হচ্ছে যেই জিনিসটা চেঞ্জ করলে তার রেসপেক্টে বা তার সাপেক্ষে অন্য কিছু চেঞ্জ হয়ে যায়। তো যেটা চেঞ্জ হয়েছে তার সাপেক্ষে ওটা হচ্ছে চলক। ব্যাপারটা বোঝা গেছে? আমি একটু উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল y = হচ্ছে 3x, এটা একটা সমীকরণ,
এখানে আমরা দেখতেছি x এর মান চেঞ্জ করলে আমি যদি x এর মান 1 বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান আসবে কত 3। আমি যদি x এর মান 2 বসাই y এর মান কত আসবে 6 আসবে। তাহলে আমরা দেখতেছি এই x চেঞ্জ করলে y চেঞ্জ হচ্ছে, তাহলে x টা হচ্ছে y এর একটা কি চলক। ব্যাপারটা বোঝা গেছে, যে জিনিসটা চেঞ্জ করলে তার রেসপেক্টে অন্য কিছু চেঞ্জ হয়, তো সেটাকে বলা হয় ওই অন্য কিছুটার চলক বলা হয়। ব্যাপারটা বোঝা গেছে। তো এইখানে হচ্ছে আমরা প্রেসারকে চেঞ্জ করব, দেখা যাবে যে ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ করব দেখা যাবে যে ভলিউম প্রেসার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা চেঞ্জ করলে বাকি দুটো কি হবে চেঞ্জ হবে। তো ওই জন্য আমরা এগুলোকে কি বলতেছি চলক বলতেছি। তো আমরা এই চ্যাপ্টারে বা ফিজিক্সে আমরা হচ্ছে তিনটা চলক একসাথে চেঞ্জ কখনোই করব না, তিনটা চলক একসাথে কখনোই চেঞ্জ করব না। আমরা যে কোনো একটাকে ফিক্স ধরে নেব। ফর এক্সাম্পল আমরা p কে ফিক্স করে ফেলবো, p কে কি করে ফেলবো ফিক্স করে ফেলবো, অর্থাৎ এটা আমরা চেঞ্জ করব না। তখন b আর t এর মধ্যে কি দেখাবো, b আর t এর মধ্যে হচ্ছে আমরা চেঞ্জটা দেখাবো। সেম ভাবে আমরা v কে ফিক্স করে ফেলবো, v কে কি করে ফেলবো ফিক্স করে ফেলবো, তখন আমরা p আর t এর মধ্যে চেঞ্জটা দেখাবো। কি বুঝতে বোঝা গেছে। এরপর আমরা t কে ফিক্স করে ফেলবো, t কে হচ্ছে ফিক্স করে ফেলবো, তখন হচ্ছে আমরা p আর v এর মধ্যে চেঞ্জটা দেখাবো যে কিরকম চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা একই টাইম তিনটা চলক চেঞ্জ করব না, যে কোনো একটা চলককে কি করে ফেলবো ফিক্স করে বাকি দুইটা চলকের মধ্যে আমরা রিলেশন বা সম্পর্কটা দেখাবো। বুঝছি সিফাত বুঝলে? আচ্ছা এগুলো আমরা দেখবো, ঠিক আছে, একটু পরে হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা এটা বুঝছি কিনা যে আমরা হচ্ছে তিনটা চলক কখনো একসাথে চেঞ্জ করবো না, যে কোনো একটা চলককে ফিক্স করে তারপর বাকি দুটো চলকের মধ্যে আমরা চেঞ্জটা করবো। তো দেখো আমরা যদি প্রথমে আসি, আমরা হচ্ছে যদি হচ্ছে আমরা টেম্পারেচারকে ফিক্স করি, যদি হচ্ছে আমরা টেম্পারেচারকে কি করি ফিক্স করি, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হবে না, এটা যদি আমরা করি তখন আমরা সম্পর্কটা কার কার মধ্যে দেখাবো p আর v এর মধ্যে সম্পর্ক দেখাবো, প্রেসার আর ভলিউমের মধ্যে কি দেখাবো সম্পর্ক দেখাবো। তো এই সম্পর্ক দেখানোর জন্য যে সূত্রটা আছে সেই সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র। সেই সূত্রটার নাম কি বয়েলের সূত্র, এটাকে বলা হয় বয়েলের সূত্র। বয়েল একজন সায়েন্টিস্ট ছিল, ওনার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে। আর আমরা যখন হচ্ছে p কে ফিক্স করে ফেলবো, p কে যখন হচ্ছে আমরা ফিক্স করে ফেলবো তখন আমরা সম্পর্কটা দেখাবো কার কার মধ্যে, তখন আমরা সম্পর্কটা দেখাবো ভলিউম আর টেম্পারেচারের মধ্যে। তো এই সূত্রটাকে বলা হবে চার্লসের সূত্র। এটাকে কি বলা হবে চার্লসের সূত্র। সেও একজন বিজ্ঞানী, তোমরা হয়তো এগুলো কেমিস্ট্রিতে পড়তেছো, চার্লসের সূত্র। তারপরে যখন হচ্ছে আমরা v কে ফিক্স করে ফেলবো, যখন হচ্ছে আমরা v কে ফিক্স করে ফেলবো তখন আমরা সম্পর্কটা দেখাচ্ছি কার কার মধ্যে p আর t এর মধ্যে। এইটাকে বলা হবে র্যানো এর সূত্র। র্যানো সেও একজন বিজ্ঞানী, র্যানো অথবা গে-লুসেক আরেকজন বিজ্ঞানী ছিল, গে-লুসেক, ঠিক আছে। তো এর নামানুসারে হচ্ছে, এদের নামানুসারে এই সূত্রটা নামকরণ করা হচ্ছে গে-লুসেকের সূত্র। ব্যাপারটা বোঝা গেছে, গে-লুসেকের সূত্র বা র্যানো এর সূত্র। যখন আমরা p আর t এর মধ্যে সম্পর্কটা দেখাবো ভলিউম ফিক্স রেখে। সো আমরা 1 বাই 1 হচ্ছে প্রত্যেকটা সূত্র এখন দেখবো, ঠিক আছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসেকের সূত্র, এগুলো আমরা দেখবো এখন। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, আমরা ডিটেইলসে হচ্ছে সবগুলো সূত্র দেখবো, ডিটেইলসে দেখবো সবগুলো সূত্র। তো আমরা প্রথমে আসি বয়েলের সূত্র। আমরা প্রথমে চলে আসি হচ্ছে বয়েলের সূত্র। তো দেখো বয়েলের সূত্রে কি ফিক্স থাকবে, বয়েলের সূত্র হচ্ছে টি ফিক্স থাকবে। তাপমাত্রাটা কি থাকবে এখানে, তাপমাত্রাটা ফিক্স থাকবে, টিটা ফিক্স থাকবে, তাপমাত্রা ফিক্স থাকবে। তাহলে তাপমাত্রা যদি ফিক্স রাখি তাহলে আমি সম্পর্কটা কার কার মধ্যে দেখাচ্ছি p আর v এর মধ্যে সম্পর্ক দেখাচ্ছি, প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্ক দেখাচ্ছি। আচ্ছা তাপমাত্রা ফিক্স রেখে সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা বেলুন, এই বেলুনের মধ্যে হচ্ছে গ্যাস আছে, অক্সিজেন গ্যাস। তাপমাত্রাকে আমি ফিক্স রাখলাম, তাপমাত্রা হচ্ছে T। তাহলে এটার প্রেসার হচ্ছে এখন কতটুকু, প্রেসার হচ্ছে P1। তাহলে আমি প্রেসার যদি বাড়াই চারপাশ থেকে, প্রেসার যদি বাড়াই তাহলে এটার ভলিউম কি হয়ে যাবে, ভলিউম কমে যাবে। তাহলে ভলিউম V1 থেকে কত হয়ে যাচ্ছে, ভলিউম V2 হয়ে যাচ্ছে। বুঝে গেছে কিনা? তাহলে আমরা দেখতেছি ভলিউম কি হচ্ছে কমে যাচ্ছে, প্রেসার যত বাড়াচ্ছি ভলিউম তত কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ভলিউমটা তার প্রেসারের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভলিউমটা কি তার প্রেসারের ব্যস্তানুপাতিক। ভলিউম এবং প্রেসার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রেসার যত বাড়াবো ভলিউম তত কি হবে কমে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে v সমান সমান হচ্ছে এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে ফেললে আমরা এখানে একটা কি ইউজ করতে পারি, ধ্রুবক ইউজ করতে পারি। তা আমি লিখলাম কনস্ট্যান্ট, একটা ধ্রুবক লিখলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এটার জায়গায় তোমরা k বা কোনো কিছু যে কোনো কিছু ইউজ করতে পারো। a is equal to হচ্ছে কত 1/p, b is equal to হচ্ছে কত কনস্ট্যান্ট রাশি ইনটু হচ্ছে কত
1/p একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, মনোযোগটা ধরে রাখতে হবে। দেখো তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কত 1/p, কি বলছি বুঝে গেছে? আবার আমরা এখান থেকে তাহলে এটা এইভাবে লিখতে পারি যে vp ইজ ইকুয়াল টু হচ্ছে কত কনস্ট্যান্ট, অর্থাৎ p টাকে এদিকে নিয়ে আসছি। এখান থেকে আমরা চাইলে এটাও লিখতে পারি যে v1 p1 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে v2 p2 ইজ ইকুয়াল টু হবে v3 p3, এভাবে আমরা লিখতে পারি চাইলে কত পর্যন্ত n পর্যন্ত bn pn, বুঝা গেছে? তো এটা হচ্ছে সূত্র, এটাই হচ্ছে বয়েলের সূত্র যে vp ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা এটাকেও বলতে পারো বা এটাকেও বলতে পারো বা এটাকেও বলতে পারো, এগুলাই হচ্ছে বয়েলের সূত্র। এখানে একটাই সূত্র, বুঝছি কিনা? আবার আমরা এইভাবে চিন্তা করতে পারি যেখানে হচ্ছে আমরা প্রেসারকে বাড়ালাম যার কারণে ভলিউম কমে যাচ্ছে, প্রেসারকে বাড়ালে ভলিউম কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। চিন্তাটা আমরা এভাবে করতে পারি যে আমাদের একটা পাত্র আছে, আমাদের কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তাপমাত্রা সেম রাখলাম, তাপমাত্রা হচ্ছে T, তাপমাত্রা হচ্ছে T, তারপরে এখানে প্রেসার, এখানে ভলিউম হচ্ছে কত, এখন ভলিউম হচ্ছে V1। এবার আমি এই এখন চাপ কত, চাপ হচ্ছে P1, অর্থাৎ পাত্রের দেয়ালে গ্যাসের অণুগুলো কি পরিমাণ চাপ দিচ্ছে, P1 পরিমাণ চাপ দিচ্ছে। এবার পিস্টনটাকে ধরে আমি উপরে তুলছি, পিস্টনটাকে ধরে কি করছি, উপরে তুলছি, তাহলে উপরে তুললে ভলিউমটা বেড়ে গেছে না, ভলিউম কত হয়ে গেছে এখন, ভলিউম হয়ে গেছে এখন v, ভলিউম বেড়ে গেছে, তাহলে ভলিউম বেড়ে গেলে প্রেসার কি হয়ে যাবে, প্রেসার কমে যাবে। যখন গ্যাসের অণুগুলো ছোটাছুটি করার জন্য জায়গা বেশি পাবে তখন ওরা চাপ কম দিবে, বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি ভলিউম বাড়লে প্রেসারটা কমে যাচ্ছে। এখানে যেরকম আমরা দেখাইছি প্রেসার বাড়তেছে যার কারণে ভলিউম কমে যাচ্ছে, এখানে ভলিউম বাড়ালাম প্রেসার কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে P ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/v, মানে প্রেসারটা ভলিউমের ব্যস্তানুপাতিক। এটা বয়েলের সূত্র, একই কথা, ব্যাপারটা বোঝা গেছে? আমরা যদি এইভাবেও চিন্তা করতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে PV ইজ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট, PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা এখানে আমরা সেম কথা লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, P2 V2 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, বুঝছি কিনা? এই জিনিসটা আমরা বুঝি। তো এবার এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এবার আমরা গ্রাফটা একটু দেখি যে গ্রাফটা আসলে কিরকম হবে, যে E ইজ প্রপোর্শনাল টু 1/p এর গ্রাফটা কিরকম হবে। তো দেখো এটা গ্রাফটা হবে এই রকম, আমি এক পাশে হচ্ছে দেখো, এক পাশে হচ্ছে প্রেসারকে রাখবো, আরেক পাশে হচ্ছে কাকে রাখবো, ভলিউমকে রাখবো। সো সাপোজ ধরো আমি এই পাশে রাখতেছি হচ্ছে কাকে, এই পাশে রাখতেছি আমি P কে, আর এই পাশে রাখতেছি আমি কাকে, V কে। তাহলে প্রেসার যখন সাপোজ ধরো আমার এত 10 প্যাসকেল, তখন ভলিউম হচ্ছে কত, এত, ভলিউম হচ্ছে এত। প্রেসার যখন 10 থেকে বাড়ে আমি 20 করছি, ভলিউম কি হয়ে যাবে, কমে যাবে, চাপ বাড়াচ্ছি ভলিউম কমে যাবে, তাহলে ভলিউম হয়ে যাচ্ছে এত। মানে আমরা যদি গ্রাফটা দেখি যে প্রেসার যত বাড়াচ্ছি ভলিউম তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ভলিউম তত কমে যাচ্ছে। তাহলে আমরা গ্রাফটা যদি দেখি গ্রাফটা কিরকম পাবো, গ্রাফটা পাবো হচ্ছে এরকম যে 10 প্যাসকেল যখন ছিল চাপ তখন ভলিউম ছিল এত, অনেক বেশি ভলিউম। 20 যখন করে দিয়েছি ভলিউম কমে গেছে, 30 যখন করে দিয়েছি ভলিউম আরো কমে গেছে। গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম। এখানেও যদি আমি সেম কাজটা করি, এই যে PV PV এর মধ্যে সম্পর্কটা যদি দেখাই, আমি এই পাশে হচ্ছে V কে রাখলাম, এই পাশে হচ্ছে কাকে রাখলাম, P কে রাখলাম। তাহলে ভলিউম যখন 10 মিটার কিউব, 10 কত মিটার কিউব, তখন আমার চাপ হচ্ছে কতটুকু, চাপ হচ্ছে সাপোজ ধরো এই যে এতটুকু। ভলিউম যখন আমি বাড়াচ্ছি 20 মিটার কিউব, মানে 20 ঘনমিটার করতেছি, চাপ তখন কি হবে, আরো কমে যাবে। ভলিউম বাড়লে চাপ কমে যাবে, যে ভলিউম বাড়লে চাপ কমে যাবে, তখন গ্রাফটা কিরকম হবে, তখন গ্রাফটা হবে এইরকম। ব্যাপারটা বোঝা গেছে কিনা? যে ভলিউম যত বাড়াবো চাপ তত কমে যাবে, ভলিউম যত বাড়াবো চাপ তত কমে যাবে। ক্লিয়ার? বুঝছি? চাপ যত প্রয়োগ করবো তত আয়তনটা কি হতে থাকবে, কমতে থাকবে। সেম ভাবে এখানেও আমি আয়তন যত বাড়াবো তত চাপটা কি হতে থাকবে, কমতে থাকবে। আয়তন বাড়ালে চাপটা কি হতে থাকবে, কমতে থাকবে। চাপ বাড়ালে আয়তন কমতে থাকবে, আয়তন বাড়ালে চাপ কমতে থাকবে। দেখো আমি এই যে ছোট আয়তন যখন ছিল তখন ওরা পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ দিচ্ছিল, আমি যখন আয়তনটা বাড়াই দিয়েছি চাপটা কমে যাবে, কারণ ওরা ছোটাছুটি করার জন্য জায়গা কি পাবে, বেশি পাবে। বুঝছি কিনা? তাহলে দেখো এই শেপটাকে কি শেপ বলা হয়, এই শেপটাকে কি শেপ বলা হয়? এটা কি সরল রেখা? আনসার হচ্ছে না, এটা তো সরল রেখা না। এটা কি পরাবৃত্ত? আনসার হচ্ছে না, এটা পরাবৃত্ত না। এটা কি উপবৃত্ত? আনসার হচ্ছে না, এটা উপবৃত্ত না। এটা কি হচ্ছে অর্ধবৃত্ত? আনসার হচ্ছে না, এটা অর্ধবৃত্ত না, বৃত্তও না। এটা হচ্ছে, এটা অধিবৃত্তও না, এটা অধিবৃত্ত, তবে এটা হচ্ছে তোমার কেমন অধিবৃত্ত আমি একটু বলি, এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিস এটা আমি বলি। এটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার, এটা অধিবৃত্ত, ঠিক আছে, এটা অধিবৃত্ত, তবে আয়তাকার অধিবৃত্ত। এটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটার নাম কি? এটার নাম হবে আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে। এটা এই শেপটার পরিচয় কি? এই শেপটার পরিচয় হচ্ছে
আয়তাকার অধিবৃত্ত। তো আমি একটু তোমাদেরকে শেপগুলোর ব্যাপারে একটু বলি, এটা বুঝছো কিনা তোমরা। তো আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে যে সরলরেখা, বৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, কৌণিক, অধিবৃত্ত, এগুলোর শেপ নিয়ে একটু কথাবার্তা বলি, যাতে তোমাদের আইডিয়া হয় যে কোন লেখচিত্রটা কিসের মধ্যে পড়বে। তো দেখো, প্রথমে আমরা সরলরেখার কথা বলি। সরলরেখা। তো সরলরেখার সমীকরণ হচ্ছে y mx + c, আবার y হচ্ছে mx, কি mx। তো যদি কোন একটা সরলরেখা এইরকম হয়, তাহলে এটা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। এখানে এই এতটুকু পরিমাণটা হচ্ছে c, বুঝা গেছে। আর যদি সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়, যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয়, এরকম হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ y mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে। তারপরে আমরা যদি বৃত্তের সমীকরণের কথা বলি, বৃত্তের সমীকরণ যদি আমরা বলি, দেখো বৃত্তের সমীকরণ হচ্ছে কিরকম। বৃত্তের সমীকরণ হচ্ছে আমরা জানি যে x² + y² + 2gx প্লাস হচ্ছে কত 2fy + c = 0, এটা ইউজ করে থাকি। আবার আমরা এটাও ইউজ করে থাকি, x - h² y - k² = r², এটাও ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণের কেন্দ্র হচ্ছে কত h, k। যদি আমরা এটা ইউজ করি তখন কেন্দ্র হচ্ছে h, k। আর আমরা যদি বৃত্তের সমীকরণ এটা ইউজ করি তখন আমাদের কেন্দ্র হয় কত -g - f। ওকে। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে r, এখানেও ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে r। ঠিক আছে। আর কেন্দ্র যদি 0 0 হয়, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = কত r²। এই h এর জায়গায় যদি আমরা 0 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, x² + y² = r² পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 0 0 কেন্দ্র এরকম বৃত্তের সমীকরণ। ব্যাপারটা বোঝা গেছে। এই বৃত্তের কেন্দ্র কত 0 0, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত -g - f। তারপর আমরা যদি পরাবৃত্তের কথা বলি, তাহলে দেখো পরাবৃত্তের সমীকরণ কিরকম হয়। আমরা যদি পরাবৃত্ত নিয়ে কথা বলি, পরাবৃত্ত, তো পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x² = 4ay, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আবার y² = 4ax, এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে। তো পরাবৃত্তগুলো দেখতে কিরকম হবে, দেখো এই পরাবৃত্তটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত হবে, আর এই পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত হবে। এটা হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে। তা আমরা কিভাবে মনে রাখবো, দেখো এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো এই দুইটা চলকের একজনের মাথায় 2 আছে, আরেকজনের মাথায় কত আছে 1 আছে। এখানেও দেখো একজনের মাথায় 2 আছে, আরেকজনের মাথায় কত আছে 1 আছে। তাহলে যে চলকের পাওয়ার 1, পরাবৃত্তটা সেই অক্ষের উপর অবস্থিত হবে। দেখো এখানে x চলকের পাওয়ার 1, এজন্য পরাবৃত্তটা x অক্ষের উপর অবস্থিত। এখানে y চলকের পাওয়ার 1, এজন্য পরাবৃত্তটা y অক্ষের উপর অবস্থিত। বুঝা গেছে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে উপবৃত্ত। তো পরাবৃত্তের শেপটা আমরা দেখে ফেলছি, এবার আমরা উপবৃত্তের শেপটা দেখে ফেলি। দেখো উপবৃত্তের শেপটা কিরকম। প্রথম আসি উপবৃত্তের সমীকরণ নিয়ে কথা বলি। উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² + a² + y² / b² = 1, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের চেহারা দুই রকম। উপবৃত্ত কিরকম হয়, দুই রকম হয়, একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এই দুটোটাই উপবৃত্ত। তো দুটোটার জন্য সমীকরণ কিন্তু একটা, দুটোটার জন্য সমীকরণ কয়টা, একটা। তো এই সমীকরণ দিয়ে কখন এই উপবৃত্তকে বোঝাবে, যখন a is greater than b হবে। যখন a is greater than b, অর্থাৎ a এর মানটা b এর চেয়ে বড় হবে, তখন এই উপবৃত্তকে বোঝাবে। আর যদি b এর মানটা a এর চেয়ে বড় হয়, b is greater than a হয়, তাহলে এই উপবৃত্তকে বোঝাবে। কি বলছে, বোঝা গেছে। a is greater than b হলে এই চিত্রকে বোঝাবে এই সমীকরণ দিয়ে, আর b is greater than a হলে তাহলে এই চিত্র দিয়ে, এই সমীকরণ দিয়ে এই চিত্রকে বোঝাবে। ক্লিয়ার। এটা কি উপবৃত্ত। এবার অধিবৃত্তের কথা বলি। দেখো অধিবৃত্তের চেহারাটা কিরকম হয় এবং অধিবৃত্তের সমীকরণটা কি হয়। অধিবৃত্তের সমীকরণ দুইটা, একটা হচ্ছে x² / a² - y² / b² = 1, এবং আরেকটা হচ্ছে y² / b² - x² / a² = 1। অর্থাৎ একবার x এর আগে প্লাস থাকবে, আরেকবার y এর আগে প্লাস থাকবে, এবং মাঝখানে অলওয়েজ কি হবে, মাইনাস হবে। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তো এই অধিবৃত্তটার চেহারা কিরকম, এই অধিবৃত্তটার চেহারা হচ্ছে এইরকম।
এই দুইটা মিলে হচ্ছে একটা অধিবৃত্ত, এই দুটোটা শেপ মিলে একটা অধিবৃত্ত। এখানে কিন্তু দুইটা চিত্র না, এখানে কয়টা চিত্র? একটা চিত্র, অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে একটা অধিবৃত্ত। সেম ভাবে এই অধিবৃত্তের চেহারাটা কিরকম হবে? এই অধিবৃত্তের চেহারাটা হবে এইরকম। এই দুইটা মিলে হচ্ছে একটা অধিবৃত্ত, এই দুটোটা কিন্তু আলাদা আলাদা চিত্র না, এই দুইটা মিলে কি একটাই অধিবৃত্ত। বুঝা গেছে? তো কিভাবে মনে রাখবো কোন চিত্র কাকে বোঝাচ্ছে? সিম্পল, দেখো এখানে x চলকের আগে কি আছে? প্লাস আছে, দ্যাটস ওয়াই অধিবৃত্তটা x অক্ষের উপরে অবস্থিত হবে। এখানে y এর উপরে কি, y এর আগে কি আছে? প্লাস আছে, মানে অধিবৃত্তটা y অক্ষের উপরে অবস্থিত হবে। বুঝা গেছে? সেই জিনিসগুলো আমরা বুঝছি এবং আমরা p is proportional to 1/b এর গ্রাফটাও দেখছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে p is proportional to 1/b এর গ্রাফটা তো দেখলাম। এবার হচ্ছে আমরা যে লিখছিলাম এখানে দেখো p1 v1 is equal to কত? p2 v2 is equal to হচ্ছে কত? p3 vk, এটা আমরা দেখছিলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে pv is equal to কি? pv is equal to হচ্ছে কনস্ট্যান্ট, pv is equal to কত? কনস্ট্যান্ট। তো আমরা p এর রেসপেক্টে এই pv এর গ্রাফটা দেখব। p এর রেসপেক্টে এই pv কিরকম চেঞ্জ হচ্ছে, pv টা কিরকম চেঞ্জ হচ্ছে, p এবং v এর গুণফলটা কিরকম চেঞ্জ হচ্ছে সেই গ্রাফটা দেখব। এবং v এর রেসপেক্টে এই pv টা কিরকম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ p আর v এর গুণফলটা কিরকম চেঞ্জ হচ্ছে সেই গ্রাফটা দেখব। বুঝছি কিনা? তো দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এই পাশে হচ্ছে রাখতেছি হচ্ছে সাপোজ ধরো এই পাশে রাখতেছি হচ্ছে p, আর এই পাশে রাখতেছি হচ্ছে আমরা pv এর গুণফলকে, p আর v এর গুণফলকে রাখতেছি। ঠিক আছে? তাহলে আমরা চেঞ্জটা দেখব। তো দেখো সাপোজ ধরো p এর মান হচ্ছে কত প্যাসকেল? p এর মান হচ্ছে 3 প্যাসকেল। তখন p এর মান যখন 3 প্যাসকেল তখন v বের হচ্ছে, আমি কিন্তু গোয়া নাম্বার দিয়ে বোঝাচ্ছি জাস্ট বোঝার জন্য। p এর মান যখন 3 প্যাসকেল তখন ভলিউম হচ্ছে সাপোজ ধরো কত? 10, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার, আর এটা কত? এত প্যাসকেল, অর্থাৎ ভলিউম হচ্ছে তখন কত? এতটুকু, ভলিউম হচ্ছে এতটুকু। তারপরে ভলিউম হচ্ছে এতটুকু না, সরি, pv, অর্থাৎ p আর v এর গুণফল কত? p আর v এর গুণফল কত তখন বের হচ্ছে? p আর v এর গুণফল বের হচ্ছে কত? 3 10 30, এই 30 পরিমাণটা হচ্ছে এটা। বুঝছি কিনা? আচ্ছা, এই p এর মানটা আমি 3 থেকে বাড়াই, সাপোজ ধরো কত করে ফেলছি আমি এটাকে? 3 থেকে বাড়াই 5 করে ফেলছি। তখন v এর মানটা কত হবে? দেখো p এর মানটা যখন আমি 3 থেকে বাড়াই 5 করে ফেলছি তখন v এর মানটা হয়ে যাবে কত? 6। 5 6 এর গুণফল কত থাকবে? 30 থাকবে, অর্থাৎ kv এটার জন্য কত থাকবে? 30ই থাকবে kv এর গুণফলটা। p এর মানটা আমি বাড়াই হচ্ছে 10 করে ফেলছি, এই p এর মানটা আমি বাড়াই হচ্ছে 10 করে ফেলছি, তখন v এর মানটা কমে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, গুণফলটা কত থাকবে? 30ই থাকবে, অর্থাৎ এটা pv, এই pv টা কি থাকবে? একই থাকবে। ওই জন্য বলতেছে pv টা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। বুঝা গেছে? অর্থাৎ p যতই বাড়ে না কেন pv এর গুণফলটা কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে? ভলিউম কমে যাবে কিন্তু গুণফলটা কি থাকবে? সেম থাকবে। ওকে, সেম ভাবে এখানেও যদি আমরা গ্রাফটা দেখি, এই পাশে হচ্ছে আমরা ভলিউমকে রাখবো আর এই পাশে হচ্ছে আমরা কাকে রাখবো? pv কে রাখবো। এই পাশে হচ্ছে pv কে রাখবো। তখন আমরা দেখবো যে কি থাকতেছে? pv এর গুণফলটা কি থাকতেছে? সেম থাকতেছে। এই যে এটার মতো করে তুলনা করো, v এর মানটা যখন আমরা 3 মিটার কিউব রাখবো তখন এটা বের হচ্ছে কত? সাপোজ ধরো v1, এটা যখন হচ্ছে 3 প্যাসকেল রাখতেছি তখন p1 বের হচ্ছে কত? সাপোজ ধরো এটাকে যখন আমরা 3 মিটার কিউব রাখতেছি এটা বের হচ্ছে কত? এটা বের হচ্ছে 10 প্যাসকেল, মানে গুণফলটা কত? 30, গুণফল হচ্ছে 30। আমি v এর মানটা যদি কত? 3 থেকে যদি কত করি? 5 করি, 3 থেকে যদি এটাকে 5 করে দেই তাহলে এটা হয়ে যাবে কত? 6 প্যাসকেল। তার মানে গুণফলটা কত থাকবে? 30ই থাকবে। এটা যদি আমি 10 করে দিই ভলিউম, তখন pv, এটা যদি আমি 10 করে দিই ভলিউম আরো কমে যাবে, এটা কত হয়ে যাবে? 6 থেকে 3 হয়ে যাবে, গুণফলটা কত থাকবে? সেম থাকবে। তাহলে v এর রেসপেক্টে pv এর গ্রাফ হচ্ছে এটা, p এর রেসপেক্টে pv এর গ্রাফ হচ্ছে এটা। বুঝছি কিনা? আর v আর p এর মধ্যে গ্রাফটা কিরকম দেখছি আমরা? v আর p এর মধ্যে গ্রাফটা দেখছি হচ্ছে v কে পাশে রাখো, pv যেখানে যেটাকে যেখানে রাখো সমস্যা নাই, গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। আমি যদি v কে এখানে রাখি, p কে এখানে রাখি, তখনও গ্রাফটা কিরকম হবে? এরকমই হবে, যেটাকে আমরা কি বলছিলাম? আয়তকার অন্তর্ভুক্ত বলছিলাম। ক্লিয়ার? মুছে দিচ্ছি এটা, তাহলে বুঝলে এই জিনিসটা আমরা মুছে দিচ্ছি। তো এবার এই জিনিসটা মুছে দিয়ে আমরা বয়েলের সূত্র নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বয়েলের সূত্র নিয়ে হচ্ছে আমরা আরো কিছু কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো দেখো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে বয়েলের সূত্রটা যেই প্রক্রিয়ায় অ্যাপ্লাই করা হয়, বয়েলের সূত্রটা যেই প্রক্রিয়াতে অ্যাপ্লাই করা হয় বা যেই প্রসেসে এটাকে অ্যাপ্লাই করা হয় ওই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। ওই প্রসেসটার নাম কি?
আইসোথার্মাল প্রসেস, ওই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। বয়েলের সূত্রটা যেখানে অ্যাপ্লাই করা হয় যে প্রক্রিয়ায় যে প্রসেসে, সেই সূত্রটার নাম হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। যেখানে এই আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে কি বললাম, আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে হচ্ছে সমান, ওকে। আর এই থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা, থার্মাল মানে কি তাপমাত্রা, থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ এই প্রসেসে তাপমাত্রাটা কি থাকে, ফিক্স থাকে, তাপমাত্রাটা কি থাকে, সমান থাকে বা ফিক্স থাকে। আমরা দেখছি যে বয়েলের সূত্রে তাপমাত্রাকে কি রাখা হয়, বয়েলের সূত্রে তাপমাত্রাকে কি রাখা হয় বলো, কনস্ট্যান্ট রাখা হয়, বয়েলের সূত্রে তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখা হয়। ওই জন্য বয়েলের সূত্র যেই প্রসেসে অ্যাপ্লাই করা হয়, যে প্রক্রিয়াতে অ্যাপ্লাই করা হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমান তাপমাত্রা, বা এটাকে বাংলায় আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া। এটাকে বাংলায় কি বলা হয়, ইংলিশ হচ্ছে আইসোথার্মাল, বাংলায় কি বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ সমান পরিমাণে উষ্ণতা থাকবে, তাহলে বোঝা যাচ্ছে উষ্ণতা চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ হবে না, কি থাকবে তাপমাত্রা সেম থাকবে। তো তাপমাত্রাকে কিভাবে সেম রাখা হয়, এই আইসোথার্মাল প্রসেসটা কিভাবে করা হয় সেটা আমরা দেখব। তো দেখো আমরা একটা পাত্র নিব, এরকম একটা পাত্র নিব, এরকম একটা পাত্র নিব, এবং এই আইসোথার্মাল প্রসেসের বৈশিষ্ট্যগুলো আমি একটু লিখে দিই তোমাদের। আইসোথার্মাল প্রসেসের বৈশিষ্ট্যগুলো, এই আইসোথার্মাল প্রসেসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কি থাকবে, ফিক্স থাকবে, তাপমাত্রা ফিক্স থাকবে, এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে পাত্রটা ইউজ করা হবে, এই পাত্রটা অবশ্যই অবশ্যই সুপরিবাহী হইতে হবে। এটা কি হইতে হবে, তাপ সুপরিবাহী হইতে হবে, তাপ সুপরিবাহী হইতে হবে। অর্থাৎ তাপ শক্তি ইজিলি ভেতরে যাইতে পারবে, আবার চাইলে বের হয়ে যেতে পারবে, রেডিয়েশন আকারে বের হয়ে যেতে পারবে, আবার ভেতরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আমরা চাইলে ইচ্ছামতো তাপ শক্তি ভেতরে দিতে পারবো, আবার তাপ শক্তিটা কি হবে বের হয়ে যেতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, ওই জন্য আমরা এটাকে কি রাখবো, পাত্রটাকে অবশ্যই পাত্রটাকে তাপ সুপরিবাহী রাখতে হবে। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এই প্রসেসটা করা হবে খুবই আস্তে আস্তে। এই প্রসেসটা কিভাবে করা হবে, খুব আস্তে আস্তে করা হবে, এই প্রসেসটা করা হবে খুবই আস্তে আস্তে, এই প্রসেসটা করা হবে। এই তিনটা হচ্ছে আমার কিসের বৈশিষ্ট্য, আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এবার আমরা এই চিত্রের মধ্যে হচ্ছে এগুলো দেখব। তো দেখো এই চিত্রের মধ্যে হচ্ছে এবার আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, এটা ইম্পর্টেন্ট, এটা বইয়ে পাবো না, একটু এটা খেয়াল করবো। তো আমরা একটা পাত্র নিলাম, সেই পাত্রটা হচ্ছে তাপ সুপরিবাহী, এবং এখানে একটা ফ্রিকশনলেস পিস্টন রাখলাম। এটা কেমন পিস্টন, এটা ঘর্ষণহীন পিস্টন, ফ্রিকশনলেস। এখানে আমরা গ্যাস রাখলাম। তো এবার খেয়াল করে দেখো তাপমাত্রাটা এখানে কি রাখবো বলছি, আমরা ফিক্স রাখবো বলছি। কিভাবে তাপমাত্রাটা ফিক্স থাকে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো দেখো আমি যদি এই পিস্টনটাকে ধরে উপরে নিই, এই পিস্টনটাকে ধরে আমি কি করি, এই পিস্টনটাকে ধরে যদি আমি উপরে নেই, তাহলে ভলিউম বৃদ্ধি পাইছে না, ভলিউম বৃদ্ধি কি এমনি পাইছে, ভলিউম বৃদ্ধি পাওয়ার জন্য কাজ করতে হয়েছে না, এই কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তিটা কারা ব্যয় করছে, গ্যাসের অণুগুলো ব্যয় করছে। অর্থাৎ গ্যাসের অণুগুলো তাদের মধ্যে যে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে এই ভলিউমটা বাড়ানোর জন্য। ঠিক আছে, ঠিক আছে কিনা, গ্যাসের অণুগুলোর মধ্যে যে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে এই ভলিউমটা বাড়ানোর জন্য। বা আমরা ভাইস ভার্সা বলতে পারি, ভলিউম যেহেতু বাড়ছে, ঠিক আছে, ভলিউম যেহেতু বাড়ছে, তাহলে গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কমে যাবে, গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কমে যাবে। এই যে ভলিউম বাড়াইছে, ভলিউম বাড়ানোর জন্য অবশ্যই কাজ করতে হয়েছে, এই কাজ করার জন্য অবশ্যই শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তিগুলো কারা ব্যয় করছে, এই গ্যাসের অণুগুলো ব্যয় করছে। এই গ্যাসের অণুগুলো শক্তিটা কোথা থেকে পাইছে, তাদের মধ্যে যে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে এই ভলিউমটা বাড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু গ্যাসের অণুগুলো তাপ শক্তি ব্যয় করছে ভলিউমটা বাড়ানোর জন্য, তাহলে গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কমে গেছে। তাপ শক্তি কমে গেলে তাপমাত্রা কমে যাবে। ঠিক আছে কিনা, কিন্তু আমরা বলতেছি তাপমাত্রা কি থাকতেছে, ফিক্স থাকতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে তাপমাত্রা এখানে ফিক্স থাকলো কিভাবে, প্রশ্নটা আগে বুঝছো কিনা, আগে প্রশ্নটা বুঝো। এই যে ভলিউম বৃদ্ধি পেল, ভলিউম বাড়ানোর জন্য অবশ্যই কাজ করতে হয়েছে, কাজ করার জন্য অবশ্যই শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তিটা কারা ব্যয় করছে, গ্যাসের অণুগুলো ব্যয় করছে। প্রত্যেকে ব্যয় করছে, তাদের মধ্যে যে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে। যেহেতু ওদের তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে ভলিউম বাড়ানোর জন্য, তাহলে ওদের তাপ শক্তি কমে গেছে।
তাহলে তাপ শক্তি কমে গেলে তাপমাত্রাও কমে যাবে, কিন্তু আমরা বলছি তাপমাত্রা ফিক্স থাকবে। তাহলে তাপমাত্রা ফিক্স থাকলো কোথায় বা কিভাবে? প্রশ্নটা বুঝছো কিনা? এবার এই প্রশ্নটাও বুঝো। এবার তারপর আমরা আনসার দিব, আগে প্রশ্ন বুঝো। এরপর আমরা এবার এইটাকে হচ্ছে নিচের দিকে নিয়ে যাব, পিস্টনটাকে কি করব? নিচের দিকে নিয়ে যাব। তাহলে পিস্টনকে উপরের দিকে উঠালে, ভলিউম বাড়ালে গ্যাসের অণুগুলো তাপ শক্তি কমে যায়। তাহলে আমি যদি ভলিউম কমাই তাহলে গ্যাসের অণুগুলো তাপ শক্তি বেড়ে যাবে। তাহলে তাপ শক্তি বেড়ে গেলে এতে তাপমাত্রা কি হবে? তাপ শক্তি বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যাবে, কিন্তু আমরা বলতেছি তাপমাত্রা কি থাকবে? ফিক্স থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে তাপমাত্রা এখানে ফিক্স থাকলো কিভাবে? ব্যাপারটা বোঝা গেছে? এবার হচ্ছে আমরা এটা বুঝবো যে তাপমাত্রা এখানে কিভাবে ফিক্স থাকবে। সো দেখো, আমি যখন এটার ভলিউমটা বৃদ্ধি করছি, এটার ভলিউম যখন বৃদ্ধি করছি, এই গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কমে গেছে বলে তাপমাত্রা কমে গেছে। তো এই তাপমাত্রাকে সেম রাখার জন্য, এই দুইটা কাজ করা হচ্ছে। পাত্রটাকে কি রাখা হচ্ছে? সুপরিবাহী রাখা হচ্ছে, যাতে করে যেই পরিমাণ তাপশক্তি কমে যাওয়ার কারণে তাপমাত্রা কমে গেছে, ঠিক ওই পরিমাণ তাপশক্তি যাতে ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আবার আগের মতো করে দিতে পারে, ওই জন্য পাত্রটাকে কি রাখা হবে? সুপরিবাহী রাখা হবে, যাতে তাপশক্তি ভেতরে প্রবেশ করার সুযোগটা পায়, যাতে তাপমাত্রা আবার আগের মতো করে দিতে পারে। তাপশক্তি বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে কি করতে পারে? আবার আগের মতো করে দিতে পারে। ওই জন্য আমরা পাত্রটাকে কি রাখবো? সুপরিবাহী রাখবো। বোঝা গেছে? আচ্ছা, আস্তে আস্তে কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে পর্যাপ্ত তাপশক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আগের মতো করার সুযোগটা যাতে পাই, ওই জন্য এটাকে আমরা আস্তে আস্তে করব, যাতে যে পরিমাণ তাপমাত্রা কমতে থাকবে সেম তাপশক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আবার আগের মতো রাখতে পারে। অর্থাৎ তাপশক্তি কমে যাওয়ার কারণে তাপমাত্রা কমতে থাকবে, আবার পর্যাপ্ত তাপশক্তি ভেতরে প্রবেশ করতেও থাকবে। ওই জন্য প্রসেসটাকে কি করব? আস্তে আস্তে করব, যাতে পর্যাপ্ত তাপশক্তি ভেতরে প্রবেশ করার সময়টা পাই। পাত্রটা আমরা সুপরিবাহী রাখবো, যাতে পর্যাপ্ত তাপশক্তি ভেতরে প্রবেশ করার সুযোগটা পাই। ব্যাপারটা বোঝা গেছে? এবং তাপশক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আবার কি রাখতে পারে? আগের মতো রাখতে পারে। ক্লিয়ার? ওই জন্য প্রসেসটা কিভাবে করা হবে? আস্তে আস্তে করা হবে। আর নিচের ক্ষেত্রে আমি যখন এটার ভলিউম কি করব? ভলিউম যখন আমি কমাবো, তাহলে গ্যাসগুলোর তাপশক্তি বেড়ে যাবে। গ্যাসগুলোর কি বেড়ে যাবে? তাপশক্তি বেড়ে যাবে। তাপশক্তি বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। ঠিক যে পরিমাণ তাপশক্তি বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে গেছে, ওই পরিমাণ তাপশক্তি বাইরে চলে যাবে। ওই পরিমাণ তাপশক্তি কি হয়ে যাবে? বাইরে চলে যাবে। তো ওই পরিমাণ তাপশক্তি যাতে বাইরে যাওয়ার সুযোগটা পাই, ওই জন্য পাত্রটাকে সুপরিবাহী রাখতেছি, এবং যাতে সময়টা পাই, ওই পরিমাণ তাপশক্তি বাইরে যাওয়ার সময়টা যাতে পাই, ওই জন্য আমরা এটা প্রসেসটা কি করব? আস্তে আস্তে করব। অর্থাৎ তাপমাত্রা যেরকম বাড়তে থাকবে, ওই তাপশক্তি বাইরে গিয়ে তাপমাত্রাকে কি রাখবে? আবার সেম রাখবে। বুঝা গেছে? তাহলে এখানে তাপমাত্রাকে কিভাবে ফিক্স রাখা হয় এটা বুঝছি কিনা? তাহলে এটা যদি বুঝি আমরা হচ্ছে তাহলে এটা মুছে দিচ্ছি।